শুরু করছি আপনার রায়। আজকে আপনার রায় খুব স্বাভাবিকভাবেই যে ঘটনা নিয়ে আমরা আলোচনা করব, যে ঘটনা আজকে সবাইকে চমকে দিয়েছে, অপ্রত্যাশিত যে দুর্ঘটনার খবর এসে পৌঁছয় আজকে দুপুর নাগাদ, যেখানে আমরা জানতে পারি যে অবতরণের ঠিক 5 মিনিট আগে দুর্ঘটনা এবং চিফ অফ ডিফেন্স স্টাফ তার স্ত্রী ছাড়াও 7 সেনাকে নিয়ে তামিলনাড়ুর জঙ্গলে ভেঙে পড়েছে সেনাকপ্টার। তারপর থেকেই প্রতি মুহূর্তের উদ্বেগ উৎকণ্ঠা ছিল বিপিন রাওয়াত, চিফ অফ ডিফেন্স স্টাফ, 3 বাহিনীর শীর্ষে যিনি, তিনি কি অবস্থায় রয়েছেন। কিন্তু সন্ধে নামতে না নামতেই দুঃসংবাদটা এসে পৌঁছলো যে মৃত্যু হয়েছে বিপিন রাওয়াতের, সস্ত্রীক মৃত্যু হয়েছে বিপিন রাওয়াতের। নীলগিরি জঙ্গলে দুর্ঘটনাগ্রস্ত চিফ অফ ডিফেন্স স্টাফের কপ্টার। আগুনের কুণ্ডলি দেখে এগিয়ে আসেন স্থানীয় মানুষ। শুরু হয় উদ্ধার কাজ। কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হয় দেশের ইতিহাসে অন্যতম হাই প্রোফাইল কপ্টার দুর্ঘটনা ঘটে গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত চিফ অফ আর্মি স্টাফের কপ্টার। সন্ধে 6:05 নাগাদ বায়ুসেনার ঘোষণা, কপ্টার দুর্ঘটনায় নিহত চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াত সহ 11 জনের। বিপিন রাওয়াত, চিফ অফ ডিফেন্স স্টাফ, মধুলিকা রাওয়াত, বিপিন রাওয়াতের স্ত্রী, ব্রিগেডিয়ার LS লেডিয়ার, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, নায়ক গুরসেবক সিং, নায়ক জিতেন্দ্র কুমার, ল্যান্স নায়ক বিবেক কুমার, ল্যান্স নায়ক ভিসাই তেজা, হাবিলদার সতপাল সিং। কপ্টারে ছিলেন কপ্টার চালক, তার 2 সহকারী ও টিম রাওয়াতের 2 সদস্য। কপ্টারের অধিকাংশ যাত্রীর শরীরই ঝলসে গিয়েছে। সেনা সূত্রে খবর, সকাল 11:45 সুলুরে বায়ুসেনা ঘাঁটি থেকে রওনা হয় বিপিন রাওয়াতের বিমান। বেলা 12:35 তামিলনাড়ুর আর্মি কলেজে নামার কথা ছিল। অবতরণের 5 মিনিট আগেই দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দা এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রচণ্ড শব্দে আমরা চমকে উঠি। জঙ্গলের মধ্যে আগুনের গোলা দেখে ছুটে যাই। বিমান দুর্ঘটনা হয়েছে সেটা বুঝতেই অনেকটা সময় লেগেছে। দুর্ঘটনার খবরে ওয়েলিংটন থেকে ঘটনাস্থলে পৌঁছয় সেনা স্পেশাল রেস্কিউ ইউনিট। আশঙ্কাজনক অবস্থায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 3 বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনার খবরে প্রবল তৎপরতা শুরু হয় কেন্দ্রে। প্রধানমন্ত্রীকে ঘটনা ব্যাখ্যা করেন প্রতিরক্ষা মন্ত্রী। জরুরি বৈঠকে বসে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি। সন্ধে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক। বৃহস্পতিবার এ নিয়ে সংসদে বক্তব্য রাখবেন প্রতিরক্ষা মন্ত্রী। ঘটনার খবরে প্রশাসনিক বৈঠক কাটছাট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু একটা দুঃসংবাদ আমার কাছে এসছে, সেহেতু আমাদের কাছে এসছে, সুতরাং আমরা এটা দুঃখ জানাবার ভাষা আমাদের নেই। উই আর রিয়েলি শকড এবং আমাদের কন্ডোলেন্স জানিয়ে আমরা আমাদের মিটিংটা এখানে শেষ করছি। MI-17 V5 সিরিজ সেনার হাতে থাকা সবচেয়ে উন্নত হেলিকপ্টার। যদিও এই কপ্টারের একাধিকবার দুর্ঘটনা ঘটেছে, সেনা সূত্রে খবর বুধবারও যাবতীয় স্ট্যান্ডার্ড অফ প্রোটোকল মেনেই রওনা হয় কপ্টার। তারপরও কিভাবে দুর্ঘটনা ঘটল, কেন ঘটল, উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন বায়ুসেনা প্রধান। ব্যুরো রিপোর্ট, জি24 ঘণ্টা। আমাদের সঙ্গে আজকে আপনারা এই অনুষ্ঠানে সরাসরি রয়েছেন মেজর জেনারেল অরুণ রায়, কর্নেল রাজেন্দ্র ভাদুরী এবং কর্নেল বাবুল চন্দ্র। আমি তাদের কাছে যাব তার আগে আমাদের আরও 2 প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। নয়াদিল্লি থেকে রয়েছেন জ্যোতির্ময় কর্মকার এবং নিউজ রুম থেকে রয়েছেন চিফ রিপোর্টার সঞ্জয় ভদ্র। আমি প্রথমে জ্যোতির কাছে চলে যাব। জ্যোতি, ঘন্টা 2-এর কিছুটা বেশি সময় হয়ে গেল যখন এই দুঃসংবাদটা, কারণ সবারই আশঙ্কা ছিল, কারণ এই দুর্ঘটনার যে প্রকৃতি, তাতে বেঁচে ফেরাটা সত্যি সত্যি এটা মিরাকল হতে পারত। কিন্তু সন্ধে নাগাদ যে খবরটা এলো, সেই দুঃসংবাদটার পর বেশ কয়েক ঘন্টা কেটে গেছে। কি চলছে এই মুহূর্তে দিল্লিতে? দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কে কামরাজ রোড, 3 নম্বর কে কামরাজ রোড। আমার পিছনে এই যে বাড়িটি, এই বাড়িটিতেই থাকতেন জেনারেল বিপিন রাওয়াত। জেনারেল বিপিন রাওয়াতের বাসভবন, ডিফেন্স স্টাফের বাসভবন ঠিক এটাই। এবং ঠিক যে জায়গায় এই বাড়িটি, সেই বাড়িটির স্ট্র্যাটেজিক লোকেশন, ওদিকে DRDOর অফিস এবং
ঠিক কাছাকাছি রয়েছে সেনা ভবন, এখান থেকে ঢিলছড়া দূরত্বে ডিফেন্স মিনিস্ট্রি অর্থাৎ প্রধানমন্ত্রীর দপ্তর। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গা। যে খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি, আগামীকাল সন্ধ্যেবেলায় জেনারেল বিপিন রাওয়াত এবং তার স্ত্রীর মরদেহ দিল্লিতে এসে পৌঁছবে এবং ইতিমধ্যেই দিল্লি থেকে ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রধান তিনি রওনা হয়ে গিয়েছেন তামিলনাড়ুর উদ্দেশ্যে। তিনি নিজে এই জেনারেল বিপিন রাওয়াত এবং তার স্ত্রীর মরদেহ নিয়ে দিল্লিতে এসে পৌঁছবেন। যেটা গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক চলছে এবং সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একেবারে এক্সাক্ট ঘটনাক্রম আজকে ব্রিফ করেছেন রাজনাথ সিং, ডিফেন্স মিনিস্টার এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল। আজকে প্রথম এই খবর, এই দুঃসংবাদ দিল্লিতে বা প্রধানমন্ত্রীর সামনে নিয়ে যান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল। যে ছবিটা আমরা আজকে দেখতে পেয়েছি, হঠাৎ করে অত্যন্ত হন্তদন্ত হয়ে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনি পার্লামেন্টে ছুটে আসেন। তিনি সরাসরিভাবে প্রধানমন্ত্রীর অফিসে তিনি ছুটে যান এবং কিছুক্ষণ বাদে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংকেও ডেকে পাঠানো হয় এবং পরবর্তী ক্ষেত্রে জানা যায় যে সেই সময় এই দুর্ঘটনার খবর এসে পৌঁছয়। আজকে দুপুর 1টা থেকে ক্যাবিনেটের পূর্ব নির্ধারিত বৈঠক ছিল, কিন্তু সেই বৈঠকের আগেই যাবতীয় যে তথ্য, সেই তথ্য বা যে ঘটনা ঘটেছে সেই সম্পর্কিত যাবতীয় তথ্য ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং একপ্রস্ত তুলে ধরেন প্রধানমন্ত্রীর সামনে। এবং যখন ক্যাবিনেট বৈঠক শুরু হয় ঠিক সেই সময় বৈঠকের ঠিক মাঝখান থেকে ডিফেন্স মিনিস্টার তিনি বেরিয়ে যান। তিনি সাউথ ব্লকে পৌঁছন এবং সেখানকার টপ অফিসিয়ালদের সঙ্গে শুধুমাত্র তিনি বৈঠক করেননি, সেই মুহূর্তে তামিলনাড়ুতে রেস্কিউ অপারেশন চলছে। সেই রেস্কিউ অপারেশনের যাবতীয় তত্ত্বাবধান দিল্লিতে বসে রাজনাথ সিং ডিফেন্স মিনিস্টার তিনি করছিলেন। কিন্তু ক্রমশ একের পর এক যে খবর আসতে থাকে, সেই খবরগুলি অত্যন্ত দুর্ভাগ্যজনক খবর। যে ঘটনাস্থল, সেখানে যেভাবে সমস্ত চপারটি অগ্নিদগ্ধ হয়ে গিয়েছে, ফলত বেঁচে থাকার যে কারো কোনো সম্ভাবনা নেই। যে দেহগুলি উদ্ধার হচ্ছে বা যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের অবস্থা অত্যন্ত সংকটজনক। তখনই একটি ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে পরিস্থিতি কোন দিকে এগোতে চলেছে। জ্যোতি, আমি আসবো তোমার কাছে জ্যোতি একটু পরে। আবারও আমি মেজর জেনারেল অরুণ রায়ের কাছে যাব। মেজর জেনারেল রায়, দেশের যে 3 বাহিনী তার শীর্ষে যিনি রয়েছেন, এরকম একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় তার এই পরিণতি, এটা তো সত্যি নজিরবিহীন ঘটনা। এবং আমরা দেখেছি চিফ অফ ডিফেন্স স্টাফ, দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তার আগে এই পদটা ছিলই না। এরকম একটা মর্মান্তিক পরিণতি, দুর্ঘটনার চরিত্র সম্পর্কে এখন অবধি আপনার বিশ্লেষণ কি? মেজর জেনারেল অরুণ রায়ের সঙ্গে আমাদের এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি এই প্রশ্নটা নিয়ে কর্নেল রাজেন্দ্র ভাদুরীর কাছে যাব। কর্নেল ভাদুরী, প্লিজ। Now, obviously, General Rawat, extremely experienced, and ওনার এত বিশাল মানে কন্ট্রিবিউশন আর গোল্ড মাইল অফ মিলিটারি এক্সপিরিয়েন্স, এটা তো ডেফিনেটলি একটা অর্গানাইজেশনের জন্য একটা মেজর লস, ভেরি ভেরি আনফর্চুনেট লস। আমি আসবো আপনার কাছে, আমি সঞ্জয় ভদ্রের কাছে চলে যাব নিউজ রুমে। সঞ্জয়, তোমার কাছে একটু জানতে চাইবো যে এখনো অবধি যে তথ্য উঠে আসছে তার ভিত্তিতে কিভাবে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে, এখনো কি কি থিওরি উঠে আসছে? থিওরি অনেকগুলো উঠে আসছে, কারণ ভিভিআইপি মুভমেন্ট, চপার মুভমেন্ট যখন হয় তার কিন্তু নির্দিষ্ট কিছু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর থাকে। ভিভিআইপি চপার মুভমেন্ট যখন হয় তার জন্য একজন লিয়াজা অফিসার থাকে, যিনি কিন্তু সমস্ত এটিসি অফিসারের সঙ্গে সমস্ত নিয়ার বাই যেখান থেকে ফ্লাই করছে তার নিয়ার বাই এটিসি স্টেশনের সাথে কিন্তু তার যোগাযোগ থাকে। এক্ষেত্রে ব্ল্যাক বক্সটি উদ্ধার করা গিয়েছে, যেটা ফরেন্সিক এক্সামিনেশন করা হবে এবং সেখান থেকে কিন্তু অনেকটাই জানা যাবে যে টেকনিক্যাল কোনো কারণ ছিল কিনা, এছাড়া রাফ ওয়েদার বা অন্যান্য যে কোনো রিজন। কিন্তু তবে একটা কথা বলে রাখা ভালো এই প্রসঙ্গে, যে MI-17 V5 সিরিজের যে এই যে হেলিকপ্টারে তিনি ফ্লাই করছিলেন, এটি কিন্তু অত্যাধুনিক এবং এটা কিন্তু বিভিন্ন রাফ টেরেনে ইউজ করার জন্য এটা কিন্তু একদম সক্ষম। এবং সবচেয়ে বড় কথা হলো এটা মিলিটারি ট্রান্সপোর্ট ভেহিকেল, অ্যাডভান্স মিলিটারি ট্রান্সপোর্ট ভেহিকেল হিসেবে এটাকে কিন্তু ইন্ডাক্ট করা হয়েছিল এবং এটা ভিভিআই
ইনক্লুডিং প্রাইম মিনিস্টার, ফলে সেটার মধ্যে সেই সক্ষমতা ছিল এবং এগুলো আর্মার্ড একটি হেলিকপ্টার যেখান থেকে ইভেন মিসাইল অ্যাটাক লঞ্চ করা যেতে পারে, এর ফুয়েল সিস্টেম যেগুলো রয়েছে তার মধ্যে একটি তার এই যে ফুয়েল ট্যাঙ্ক রয়েছে সেটা এত কোনো এক্সপ্লোশনের ফলে সেটা ডাইরেক্ট হিট না করতে পারে তার জন্য সেখানে একটা কেমিক্যাল লেয়ার দিয়ে এক্সট্রা লেয়ার তৈরি করা এবং এর নানা রকমের অত্যাধুনিক গ্যাজেটস রয়েছে। এরকম একটা জিনিস, এটা কিন্তু যে কোনো রাফ ওয়েদার, কোনো ভিজিবিলিটি ফ্যাক্টর কথা মাথায় রেখে, যাবতীয় প্রতিকূলতার জায়গাগুলোকে মাথায় রেখে সঞ্জয়, আমি তোমার বক্তব্যের রেশ টেনে আমি একটু দর্শকদের দেখানোর চেষ্টা করব এই Mi-17V5 সিরিজের যে ভারতীয় সেনার ভাড়ারে সবচেয়ে শক্তিশালী কপ্টার, সেটাকে বলাই হয় যার পোশাকের নামই দ্য বেস্ট। দেখুন, আধুনিক উন্নত মানের সেনা কপ্টার প্রয়োজন, বারবার তাগাদা আসছিল। সেনার চাহিদা মেটাতে 2008 সালে রাশিয়ার সঙ্গে 80টি কপ্টার কেনার চুক্তি করে কেন্দ্র। 2010 সালে হাতে আসে Mi-17V5 হেলিকপ্টার। শেষ ডেলিভারি হয়েছে 2018 সালে। সেনাকর্তারা বলছেন এত উন্নত কপ্টার এর আগে কখনো হাতে আসেনি, তাই আদর করে নাম রাখা হয় দ্য বেস্ট। Mi-17V5 বেস্ট কেন, কি এর বৈশিষ্ট্য? প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও উড়তে পারে, যে কোনো ভৌগোলিক পরিস্থিতিতে কাজ চালাতে সক্ষম। কপ্টারের রাতে ওড়ার প্রযুক্তি, ককপিট থেকে টার্গেটকে আঘাত করার ক্ষমতা, মিসাইল, মেশিনগান, S-8 রকেট বহন করতে পারে। বিপদে সতর্ক করতে আছে সেন্সর। সর্বোচ্চ 6000 কিলোমিটার অবধি উঠতে পারে, জলে ভেসে থাকতে পারে, 4300 কেজি ওজন বহন করতে সক্ষম। তবে বড় ভরসার Mi-17 বারবার দুর্ঘটনার মুখেও পড়েছে। 27 ফেব্রুয়ারি 2019 জম্মু কাশ্মীরের বদগাঁওয়ে ভেঙে পড়ে একটি Mi-17 হেলিকপ্টার। 6 সেনাসহ 7 জনের মৃত্যু হয়। 3 এপ্রিল 2018 কেদারনাথে ভেঙে পড়ে Mi-17 হেলিকপ্টার। 6 অক্টোবর 2017 Mi-17V5 হেলিকপ্টার ভেঙে পড়ে অরুণাচল প্রদেশে 7 জনের মৃত্যু হয়। 25 জুন 2013 উত্তরাখণ্ডের বন্যা বিধ্বস্ত এলাকায় উদ্ধারে গিয়ে ভেঙে পড়ে Mi-17V5, 20 জনের মৃত্যু হয়। 19 নভেম্বর 2010 তাওয়াংয়ের কাছে ভেঙে পড়ে বায়ুসেনার Mi-17 হেলিকপ্টার, মৃত্যু হয় 12 জনের। 2015 সালে নাগাল্যান্ডের ডিমাপুরে দুর্ঘটনার কবলে পড়ে সেনার চিতা হেলিকপ্টার, কিন্তু আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে যান তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। মেজর জেনারেল অরুণ রায়ের কাছে আসবো। মেজর জেনারেল অরুণ রায়, এখনো অবধি আপাতভাবে অন্তত যে সমস্ত তথ্য উঠে আসছে তার ভিত্তিতে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে কিভাবে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে? নিছক কি যান্ত্রিক ত্রুটি? দেখুন, আমার শুনতে পাচ্ছেন কথা? স্পষ্ট মেজর জেনারেল রায়। আচ্ছা, এরকম হলো, যখন সুলুর এয়ারবেস থেকে এটা ফ্লাইটটা শুরু হলো তখন ওয়েদার ক্লিয়ার ছিল। ওয়েলিংটনে যারা যারা থেকেছে, আমি ওখানে 4 বছর থেকেছি অ্যাজ এ স্টুডেন্ট, দেন অ্যাজ এ ইনস্ট্রাক্টর টিচার। ওখানকার ওয়েদার এই সময় খুব বৃষ্টি, মানে ঝিরঝিরে বৃষ্টি আর মেঘ। আর পাহাড়ি, যে কোনো পাহাড়ি এলাকায় একটা জিনিস আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে, যেই গরমটা, হিটটা হতে থাকে বিকজ অফ সানশাইন, condensation takes place and condensation takes place within minutes. আজকে এখন হয়তো ক্লিয়ার, পর মুহূর্তে আবার মেঘ হয়ে গেল। তো weather is very very unpredictable. আর ভিআইপি চপারে এরকম ভাবে এতজনকে লোক যারা নিয়ে যাচ্ছে, পাইলটস যারা ছিল মাস্ট বি ভেরি ভেরি এক্সপিরিয়েন্সড পাইলটস। আর তার মধ্যে এক গ্রুপ ক্যাপ্টেন বরুণ কুমার ছিল, যিনি নিজের প্রাণের জন্য এখনো লড়ে যাচ্ছেন। হি ইজ এ টিচার ইন ডিএসএসসি হিমসেলফ। ও নিজের এরিয়া জানে ভালো করে, ও নিজের ইয়ে জানে। এইটাতে দেখুন, এরকম সময় কিছু বলা যেতে পারে না যে কি করে হয়েছে। এরকম দুর্ঘটনা একবার ভুটানে অনেক বছর আগে লেফটেন্যান্ট জেনারেল জামিল মাহমুদের সাথে হয়েছিল। উনি সকাল 9টার সময় টেক অফ করলেন, আর ঠিক 10টার সময় মেঘ হয়ে গেল চারদিকে, কিছুই দেখা যাচ্ছে না। ওই হেলিকপ্টার ক্র্যাশ ইনটু মাউন্টেন, সম্ভবত 93 সালে।
হ্যাঁ 1995-এ আমি ছিলাম ব্রিগেড কমান্ডার কুপুপ। কুপুপ মানে যে দোকলাং ব্রিগেডটা যেটাকে বলে, ওখানে শেরাথাং বলে একটা হেলিপ্যাড আছে। ওখানে জেনারেল পালান্দে সাহেব এসেছিলেন, উনি সারাদিন রেকি করলেন, তারপরে বিকেল 5টার সময় ওয়াপস টেক অফ ফর কালিম্পং। হঠাৎ 3 মিনিট পরে আমরা ব্যাং শুনলাম, ওই হেলিকপ্টারটা হেলিপ্যাডের পাশের পাহাড়ে গিয়ে ক্র্যাশ করলো। মানে ক্লাউডটা কখন যে আসবে কেউ জানে না, এইটাতে কাউকে মানে দায়ী করা যায় না, এটা তো একটা ন্যাচারাল ডিজাস্টার। তবে খুবই মানে দুঃখজনক ব্যাপার, কেন কি আমি যখন আমেরিকায় মিলিটারি অ্যাডভাইজার ছিলাম তখন জেনারেল রাওয়াত, দেন মেজর রাওয়াত আমার নিচে ওখানে একটা কোর্স করতে এসেছিলেন, কমান্ড অ্যান্ড জেনারেল স্টাফ পোর্ট লেভেনবার্গ। তখন আমার সাথে ওনার প্রথম দেখা, তারপরে আমাদের সাথে মানে ওই দেখার পরে বন্ধুত্ব হয়ে উঠলো, তারপরে অনেক কিছু হলো, এখানেও ছিলেন, আমিও ছিলাম, কাজ করলাম। তো আমার বিশেষ মানে কি বলবো আর বিশেষ বন্ধু ছিলেন, আর এই ব্যাপারে আমি আর কিছু বলতে চাই। আমি বুঝতে পেরেছি মেজর জেনারেল রায়। আমি আসবো আপনার কাছে আবারও। আমি একটু কর্নেল বাবুল চন্দ্রের কাছে যাব। কর্নেল চন্দ্র, একটু আপনার কাছে জানার চেষ্টা করবো যে এরকম হাই প্রোফাইল ব্যক্তিত্ব তারা যখন ট্রাভেল করেন তখন এরকম অত্যাধুনিক কপ্টারে এবং সেনাবাহিনীর কপ্টারে, তখন কিছুক্ষণ আগে সঞ্জয় যেটা বলছিল যে কি এসওপি ফলো করা হয় জেনারেলি? আমাকে জিজ্ঞেস করছেন, দেখুন, যখনই এই ভিআইপি মুভমেন্ট হয়, ফার্স্টলি ওনাদের জন্য একটা আলাদা উইং আছে, ভিআইপি স্কোয়াড্রন। তো ওই ভিআইপি স্কোয়াড্রনের থেকেই সব হেলিকপ্টার আসে বা ফিক্সড উইং এয়ারক্রাফট আসে। তো ওই ভিআইপি স্কোয়াড্রনই ওদের ফ্লাই করতে পারে, আর ওদের আলাদা সব স্টাফ থাকে, মোস্ট এক্সপিরিয়েন্সড। ফার্স্টলি যে পাইলট, হি ইজ আ এক্সপিরিয়েন্স কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টর, আর তার সঙ্গে কো পাইলট ছিল, তার সঙ্গে ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিল। নর্মালি ফ্লাইট ইঞ্জিনিয়ার থাকে না, বাট বিকজ এটা একটা ইম্পর্ট্যান্ট মিশন, ইম্পর্ট্যান্ট টাস্ক, সেটা মানে এয়ারফোর্সের জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট মিশন, কেন কি সিরিয়াস নিজে ফ্লাই করছেন। তো সেই জন্য ফার্স্টলি সিলেকশন অফ স্টাফ, তারপরে যেই ইকুইপমেন্টটা ইউজ হয়, তার মানে যে প্ল্যাটফর্মটা, এই যে Mi-17 এয়ারক্রাফটটা, ওটা লেটেস্ট এয়ারক্রাফট। এ না যে আমাদের কাছে Mi-17 অনেক দিন থেকে আছে, কিন্তু এই V5 এই পার্টিকুলার এয়ারক্রাফটটা অনেক দিন মানে বেশি পুরনো না, হার্ডলি 2 থেকে 3 বছর পুরনো এয়ারক্রাফট, মানে নতুনই বলা চলে। আর ওর মধ্যে যে এভিয়নিক্স আছে লেটেস্ট, আর এখনই আপনাদের করেসপন্ডেন্ট বলছিলেন যে কি ওর মধ্যে স্পেশালাইজড জিনিস আছে। সো তার আগে এটাকে চেক করা হয়, যখন এই ফ্লাইট ইঞ্জিনিয়ার ওটাকে চেক করছে, ডিটেলসে চেক করা হয়। ফ্লাইট ইঞ্জিনিয়ার ওর মধ্যে ছিলেন, আর পুরো জিনিসটাকে ডিটেলে প্ল্যানিং করা হয়, কেন কি ভিআইপি মুভমেন্ট, সব কোঅর্ডিনেটিং অফিসার থাকেন, সেও দেখেন। আর এই কেসে একজন এক্সপিরিয়েন্স এয়ারফোর্স পাইলটকে পাঠানো হয়েছিল যে আপনি ওনাদের সুলুর এয়ারপোর্ট থেকে এই হেলিকপ্টারে রিসিভ করে নিয়ে আসবেন। মানে এত ডিটেল প্ল্যানিংয়ের পরেও কিছুই হতে পারে, যেরকম এখনই মেজর বলছিলেন যে ওয়েদার কন্ডিশন হতে পারে, এয়ারক্রাফটে কিছু, হেলিকপ্টারে কিছু ফেলিয়ার হতে পারে, বা হিউম্যান এরর হতে পারে। এর থেকে বাইরে আর কিছুই মানে আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে নেই। তার জন্য এয়ারফোর্স অলরেডি কোড অফ এনকোয়ারি অর্ডার করে দিয়েছে, অ্যান্ড আই এম শিওর ইন এ রিজনেবল টাইম ওটার রেজাল্ট পাওয়া যাবে। ব্ল্যাক বক্স রিকভার হয়ে গেছে, তো ওটাতে আমরা ওর কজটা নিশ্চয়ই জানতে পারবো। আমি আসবো আপনার কাছে। আমি একটু জ্যোতির কাছে আরও একবার ফিরে যাব। জ্যোতি, এরকম একটা ঘটনা তো খুব স্বাভাবিকভাবেই বাহিনীর মরালের জন্য তো একটা বড় ধাক্কা, যদিও আমরা জানি যে আমাদের বাহিনী অত্যন্ত স্ট্রং, অনেক ঝড়ঝাপটা তারা সামলেছেন, কিন্তু ফাইনালি চিফ অফ ডিফেন্স স্টাফ, তার এরকম একটা মর্মান্তিক পরিণতি, এই বিষয়টাকে কিভাবে দিল্লির তরফ থেকে কিভাবে গোটা বিষয়টাকে হ্যান্ডেল করা হচ্ছে?
দেখো, আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে প্রথমে একটি ঘটনার কথা বলবো। আজকে সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি তার অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তে তিনি বলেছেন, এই খবর আমরা সূত্র মারফত পেয়েছি, যে আজকে যখন জেনারেল বিপিন রাওয়াত তিনি ফ্লাই করছিলেন তার কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার ডিটেলে কথা হয় এবং ফোনে দুজনের মধ্যে কথা হয়। দুজনের মধ্যে ফোনে কথা হওয়ার বিষয়বস্তু ছিল নাগাল্যান্ড। একসময় ইস্টার্ন কমান্ডের দায়িত্বে ছিলেন জেনারেল বিপিন রাওয়াত, তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং নাগাল্যান্ডের সম্প্রতি যে ঘটনা ঘটেছে তা নিয়ে সরকারের উপরে রাজনৈতিক চাপও তৈরি হচ্ছে। সরকারকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে হবে, সেই পদক্ষেপের জন্য কি কি করা প্রয়োজন সে বিষয়ে জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে আলোচনা করছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কারণ সেক্ষেত্রে মায়ানমারের সঙ্গে সম্পর্ক, বিভিন্ন থ্রেট পারসেপশন সবকিছু মাথায় রাখতে হয়। এই কারণে এই প্রসঙ্গ টেনে আনতে হচ্ছে। জেনারেল বিপিন রাওয়াত এমন একজন ব্যক্তি ছিলেন যিনি শুধুমাত্র চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে নিজের দায়িত্ব সামলাচ্ছিলেন না, তিনি তার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে প্রতি মুহূর্তে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপে সরকারকে বা সেই পদক্ষেপকে তিনি সমৃদ্ধ করছিলেন। এবং যে বিষয়টি গুরুত্বপূর্ণ, এই যে একেবারে জয়েন্ট থিয়েটার তৈরি করা, অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ তিনটি বাহিনীকে একযোগে নিয়ে এসে কাজ করা, তার যাবতীয় রোডম্যাপ কার্যত জেনারেল বিপিন রাওয়াত তৈরি করেছিলেন। তিনি তার ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে ছিলেন এবং যে ভিত তিনি তৈরি করে দিয়ে গেলেন, এই ভিতের ওপরে আগামী দিনে ভারতের সেনাবাহিনী কিভাবে কাজ করবে তার প্রত্যেকটা ইট গাঁথা হবে জেনারেল বিপিন রাওয়াতের এই পরিকল্পনার উপর দাঁড়িয়ে। ফলত জেনারেল বিপিন রাওয়াতের না থাকা এই মুহূর্তে চিফ অফ ডিফেন্স স্টাফ বিহীনভাবে এই মুহূর্তে বাহিনীর ফাংশন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে তিনি অত্যন্ত দ্রুত তিনি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক ডেকেছিলেন, যেখানে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। কিন্তু কি ডিসিশন হবে তা প্রধানমন্ত্রী নেবেন। হয়তো কোনো একজন অফিসিয়েটিং চিফ অফ ডিফেন্স স্টাফ বা কার্যনির্বাহী কোনো একজন চিফ অফ ডিফেন্স স্টাফ নিয়োগ করা হতে পারে, তবে সেটা কে হবে সেই সিদ্ধান্তের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা তিনি পরে ঘোষণা করবেন। ডিফেন্স মিনিস্ট্রি হয়তো ঘোষণা করবে। আগামীকাল শেষকৃত্য সম্পন্ন হবে বিপিন রাওয়াত এবং তার স্ত্রী, তার পরবর্তী ক্ষেত্রে এই সিদ্ধান্তের কথা সরকারের তরফ থেকে ঘোষণা করা হবে। আমি আসবো যদি তোমার কাছে, আমি একটু সঞ্জয়ের কাছে চলে আসি। যেহেতু সঞ্জয় এরকম একটা, যে আমরা যদি জেনারেল বিপিন রাওয়াতের প্রোফাইল দেখি, এরকম একজন দেশের নিরাপত্তার ক্ষেত্রে এরকম হাই প্রোফাইল একজন ব্যক্তিত্ব, তার দুর্ঘটনায় মৃত্যু, সেখানে তো অনেকগুলো প্রশ্নচিহ্ন সামনে উঠে আসে। কোথাও কি কোনো রকম নাশকতার তত্ত্ব বা নাশকতার আশঙ্কা কোনো মহল থেকে এখনো অবধি উঠছে? একেবারে না, এখনো পর্যন্ত কেউ ওঠায়নি। তবে হ্যাঁ, এটা ঠিক যে এলিমিনেশন তো প্রসেস রয়েছে। যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে কোর্ট অফ এনকোয়ারি হচ্ছে, এটা করা হবে এবং তারা অল পসিবল অ্যাঙ্গেল তারা এক্সপ্লোর করে দেখবেন। এটা খুব স্বাভাবিক ঘটনা, কারণ কেউই কারণ আজকালকার এরকম এই বিশ্বে যেরকম ইন্টেলিজেন্স, কাউন্টার ইন্টেলিজেন্স, যেরকম বিভিন্ন রকম মিশন ক্যারি আউট করা হয়, কোনো কিছু তথ্যই উড়িয়ে দেওয়া যায় না। ফলে এই জায়গাটা অবভিয়াসলি তারা দেখবেন পুরোটা এক্সপ্লোর করে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই বিষয় নিয়ে কেউ মুখ খোলেননি, যদিও বা আনঅফিসিয়ালি এই তত্ত্বটি, এই স্কুল অফ থটসটি একটি স্কুল অফ থটস। সেই স্কুল অফ থটস অবভিয়াসলি অনেকে সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে নানা জায়গায় তারা বলছেন, আলোচনা করছেন, কিন্তু সেই জায়গাটা এখনো অফিসিয়ালি বা কোনো রাজনৈতিক নেতা বা কোনো সে ধরনের কোনো ব্যক্তিত্বের কাছ থেকে এখনো পর্যন্ত উঠে আসেনি। তবে এটা আমি সুনিশ্চিতভাবে বলতে পারি, যারা কোর্ট অফ এনকোয়ারির সঙ্গে যুক্ত থাকবেন বা এর প্রবেশ সাথে যুক্ত থাকবেন, তারা নানা টেকনিক্যাল অ্যাসপেক্ট বা রিজন অফ ক্র্যাশটা তারা যখন পিন পয়েন্ট করার চেষ্টা করবেন, তার পাশাপাশি অবভিয়াসলি মিলিটারি ইন্টেলিজেন্স থেকে শুরু করে ভারতীয় যে বিভিন্ন রকম গোয়েন্দা বাহিনীগুলো রয়েছে, তারাও বিভিন্ন রকম ইনপুটস জোগাড় করার চেষ্টা করবেন এ সংক্রান্ত বিষয়। এবং তাদের ইনপুটসের যদি কোনো বিন্দুমাত্র কোনো ফিড থাকে যেটা এক্সপ্লোর করার মতো, অবভিয়াসলি সেটা কোর্ট অফ এনকোয়ারি যারা করবেন তাদের পক্ষ থেকে বা ইনভেস্টিগেটররা তারা নিশ্চয়ই সেটা এক্সপ্লোর করবেন। আমি এ প্রসঙ্গে আলোচনায় ফিরব। মেজর জেনারেল রায় তিনি যেমন বলছিলেন যে তিনি কার্যত রুল আউট করছেন কোনো রকম নাশকতার আশঙ্কা। আমি এই সম্পর্কে কর্নেল বাহাদুরের কাছেও জানতে চাইব, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন আপনার রায়। ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন উইং কমান্ডার অনুপম ব্যানার্জি। উইং কমান্ডার ব্যানার্জি, আমি আসবো আপনার কাছে, তার আগে একটু দেখাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে কি বলেছেন। যারা আজকে অচানক এই দুর্ঘটনায় মারা গিয়েছেন, এটা দুর্ঘটনা না ঘটনা আমি জানি না, সেটা এনকোয়ারি রিপোর্ট আসলে আমরা বুঝতে পারবো। বাট ঘটনাটাকে আমরা সকলেই আমরা মনে করি আমরা খুব শোকাহত, আমরা দুঃখিত, আমরা মর্মাহত। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাদের সমগ্র
সমস্ত সংসারের পক্ষ থেকে বাংলার আমরা আমাদের কন্ডোলেন্স আমরা করছি। আমি এখানে উইং কমান্ডার ব্যানার্জির কাছে জানতে চাইবো যে উইং কমান্ডার ব্যানার্জি, দেশের নিরাপত্তার ক্ষেত্রে তো অত্যন্ত সিগনিফিকেন্ট একটা পোস্ট হোল্ড করেন এই জেনারেল বিপিন রাওয়াত, চিফ অফ ডিফেন্স, এবং তিনি প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ, তাকে দিয়েই কার্যত এই পোস্টটা সেটা তৈরি হয়েছে। তার এরকম একটা মর্মান্তিক পরিণতি, যেরকম মুখ্যমন্ত্রীও বলেন, সবার মনের মধ্যে আমাদের একটা প্রশ্ন তো দানা বাঁধে যে ঠিক কী ঘটেছিল। তো সেখানে দাঁড়িয়ে আমার আপনার কাছে প্রশ্ন যে কোন রকম নাশকতার আশঙ্কা, সেটা কি রুল আউট করে দেওয়া যায়? দেখুন, যখন এরকম কোনো ক্যাটাস্ট্রফিক অ্যাক্সিডেন্ট হয় সেটার কোর্ট অফ এনকোয়ারি হয় এবং সেই কোর্ট অফ এনকোয়ারি এস্টাবলিশেস এভরিথিং, মানে কোনো কিছুই রুল আউট করা হয় না কোর্ট অফ এনকোয়ারিতে। কিন্তু কোর্ট অফ এনকোয়ারিতে সময় লাগে, কারণ আপনাকে সব এভিডেন্স নিতে হয়, আই উইটনেস যদি কেউ থাকে, ককপিট ভয়েস রেকর্ডার, তার ডেটা রেকর্ডার। এত তাড়াতাড়ি এই সম্বন্ধে কিছু বলা এবং গেস করাটাও ঠিক হবে না, কারণ ইট টেকস টাইম। এবং যখন এয়ারফোর্স এই রিপোর্টটা পাবলিসাইজ করবে তখন আমরা জানতে পারবো। কোনো অ্যাঙ্গেলই এই কোর্ট অফ এনকোয়ারিতে রুল আউট করা হয় না। আর আপনি যেটা বললেন জেনারেল রাওয়াতের ব্যাপারে, আমি আপনাকে আরেকটা কথা বলি, উনি খালি চিফ অফ ডিফেন্স স্টাফই ছিলেন না, উনি কিন্তু ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্সের সেক্রেটারিও ছিলেন। হি ইউজ টু হ্যাভ টু ইন হ্যাটস, এবং এটা একটা ডিপার্টমেন্ট যেটা ক্রিয়েট করা হয়েছিল as a part of the larger military reform, এবং উনি প্রথম ইউনিফর্মড জেনারেল যিনি মিনিস্ট্রি অফ ডিফেন্সে একটা ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন। তো ওনার একদিকে যেমন একটা রোল ছিল অপারেশনাল রোল অ্যাজ চিফ অফ ডিফেন্স স্টাফ, যার তার নিচে হেডকোয়ার্টার ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ এবং সিস্ক চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ যিনি, এবং অন্যদিকে তার ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স, যার মেন ওয়ান অফ দ্য রিজন ওয়াজ যে আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়া ফর ডিফেন্স, সেটার একটা খুব বড় উনি মানে একজন প্যাট্রন ছিলেন। এবং উনি ওনার আন্ডারে খালি অপারেশনাল রিফর্মই নয়, যেটা আপনারা সবাই জানেন রিগার্ডিং দ্য রিফর্ম অফ হাউ দ্য এন্টায়ার মিলিটারি স্ট্রাকচারটা কিরকম হবে, তার সাথে সাথে যে ইন্ডিয়ার যে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এবং সেটাকে আগে বাড়ানো, ওনার কিন্তু ডাবল রোল ছিল। তো দুদিক থেকে ইটস আ ডাবল ব্লো, কারণ উনি একটা ভিশন নিয়ে এগোচ্ছিলেন, এবং সেই ভিশন সবসময় একটা সময় লাগে যে কোনো ভিশনই ফ্রাক্টিফাই হতে। এবং স্পেশালি উনি যেহেতু প্রথম এই দুটো রোলেই ছিলেন, আপনি যখন জানেন এত বড় একটা রিফর্ম এটা করতে সময় লাগে, তো এটা একটা ইনিশিয়াল ব্লো তো বটেই। যেমনটা বলছিলেন উইং কমান্ডার ব্যানার্জি, আমরা একটু দেখে নেব জেনারেল বিপিন রাওয়াত 4 দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সেনাবাহিনীর সমস্ত স্তরে কাজ করার অভিজ্ঞতা তার। দেখুন, 40 বছরের আকর্ষণীয় কর্মজীবন, সেনাবাহিনীর সব স্তরে সাফল্য। 2015তেও দুর্ঘটনার কবলে পড়েছিলেন জেনারেল বিপিন রাওয়াত। আগেও কপ্টার দুর্ঘটনা, ফেব্রুয়ারি 2015 নাগাল্যান্ডের ডিমাপুর হেলিপ্যাড থেকে ওড়ে চিতা হেলিকপ্টার। কপ্টারে ছিলেন রাওয়াত সহ 3 সেনা আধিকারিক। আকাশে উঠতেই আচমকা বন্ধ হয়ে যায় ইঞ্জিন। 20 ফুট উঁচু থেকে সোজা মাটিতে আছড়ে পড়লেও বেঁচে যান বিপিন রাওয়াত। 31 ডিসেম্বর 2019 সেনা, নৌসেনা ও বায়ুসেনার প্রধান হন জেনারেল বিপিন রাওয়াত। দেশের প্রথম 3 বাহিনীর প্রধান হলেন জেনারেল বিপিন রাওয়াত। 17 ডিসেম্বর 2016 দেশের 27তম সেনা প্রধান হলেন জেনারেল বিপিন রাওয়াত। 1958তে উত্তরাখণ্ডের এক সেনা পরিবারে জন্ম হয় বিপিন রাওয়াতের। সেনা পরিবারের কারণে ছোট থেকেই কঠিন শৃঙ্খলা আর নিয়মানুবর্তিতার মধ্যে বড় হয়ে ওঠেন বিপিন রাওয়াত। 16 ডিসেম্বর 1978 5th ব্যাটালিয়ন 11 গোর্খা রাইফেলসে কমিশনড হন বিপিন রাওয়াত। এই ইউনিটেই ছিলেন তার বাবা লেফটেন্যান্ট জেনারেল লক্ষ্মণ সিং রাওয়াত। জেনারেল বিপিন রাওয়াত তিনি নেতৃত্ব দিয়েছেন সাদার্ন কমান্ড 3rd কোর, জাতিসংঘের শান্তিরক্ষা ব্রিগেড, জম্মু কাশ্মীরে উড়িতে 19 পদাতিক ডিভিশনেরও নেতৃত্ব দিয়েছেন জেনারেল বিপিন রাওয়াত। সোপোরে 5th সেক্টর রাষ্ট্রীয় রাইফেলস, 5th ব্যাটালিয়ন 11 গোর্খা রাইফেলসেরও নেতৃত্ব দিয়েছেন জেনারেল বিপিন রাওয়াত। জেনারেল বিপিন রাওয়াতের ঝুলিতে বেশ কিছু মেডেল রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য উত্তম যুদ্ধ সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল, যুদ্ধ সেবা মেডেল, সেনা মেডেল,
বিশিষ্ট সেবা মেডেল। সব ধরনের যুদ্ধ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে জেনারেল বিপিন রাওয়াতের। 10 বছর জঙ্গি বিরোধী অভিযানে প্রত্যক্ষ অংশগ্রহণ করেছেন তিনি। 2015-তে মায়ানমার সীমান্তে জঙ্গি দমনে দুরন্ত নেতৃত্ব দেন। 2016-তে পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইকে বিশেষ ভূমিকা নেন জেনারেল বিপিন রাওয়াত। ডোকালামে ভারত চীন সমস্যা মেটাতে আলোচনায় বিশেষ ভূমিকা নেন জেনারেল বিপিন রাওয়াত। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। মেজর জেনারেল রায়ের কাছে আমি এই প্রসঙ্গে যাব। কিছুক্ষণ আগেই যেমন জ্যোতি আমাদের বলছিলেন যে আজকে এই দুর্ঘটনা ঘটার কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাগাল্যান্ড ইস্যু সহ বিভিন্ন ক্রুশিয়াল বিষয় নিয়ে আলোচনা করেছিলেন জেনারেল বিপিন রাওয়াত। জেনারেল বিপিন রাওয়াতের এই আকস্মিক মৃত্যু, সেটা কত বড় লস? দেখুন, এটা তো নিঃসন্দেহ বিপিন রাওয়াতের মৃত্যুটা সত্যি ভীষণ ভীষণ বড় লস। তার থেকে প্রথম সিডিএস, প্রথম সেক্রেটারি অফ ডিফেন্স, মিলিটারি ডিফেন্স অ্যাফেয়ার্স, উনি সিস্টেমটাকে সেট আপ করবার শুরু করেছিলেন, আর ওটা একটা ম্যাচুরিটির দিকে পৌঁছচ্ছিল। এখন ওটা নিশ্চয়ই পিছিয়ে গেছে। নাগাল্যান্ডে যা হয়েছে ওটাও বিশেষ দুঃখতর ব্যাপার। ওটাকে এই দুর্ঘটনার সাথে যুক্ত করা যায় না। আপনার এই কোর্ট অফ ইনকোয়ারি ফাইনালি বলবে যে কি জিনিসটা কি হয়েছিল। আমাদের ওটা নিয়ে মানে কনজেকচার কিংবা স্পেকুলেশন করে এই সময় কোনো লাভ নেই, বরঞ্চ দেশবাসীদের আমরা একটা মানে ইয়ে করে দেবো, একটা মাইন্ডে একটা দুর্জন ফেলে দেবো। এটা আমাদের উচিত নয়। এখন অব্দি যা আছে, ওয়েদার ভীষণ অ্যাডভান্সড ট্রেনিংওয়ালা পাইলট, ভীষণ এক্সপার্টিসওয়ালে পাইলট, টপ ভিভিআইপি পাইলট। কি করে হলো, কেন হলো, কি হলো, এটা পরে জানা যাবে। বাকি রইল এই দেশের জন্যে, যে এটা আমি আপনাকে বললাম আগেই, প্রথম সিডিএস এর ভীষণ একটা গুরুত্বপূর্ণ কাজ, ওটাকে সেট আপ করা। এখন গভর্নমেন্টকে দেখতে হবে যে কে বিপিন রাওয়াতের জায়গাটা নিতে পারে। এখন ইমিডিয়েটলি নিশ্চয়ই একটা অফিসিয়েটিং লোককে করে দেওয়া হবে, যে অফিসিয়েটিং সিডিএস হবে। এর মানে নয় কি অফিসিয়েটিং সিডিএস ফাইনালি সিডিএস হয়। সিডিএস যে কোনো জায়গা থেকে যে অ্যাকচুয়াল সিডিএস হবে, এটা আর্মির একটা রুল আছে। যখন কেউ নেই, অফিসিয়েটিং একজন লোক করবে, যতক্ষণ না ফাইনাল সিলেকশন হয়। আর ভাবনার কিছুই নেই। আর্মি আর নেভি আর এয়ারফোর্সের সিস্টেমটা এরকম যে একজন গেলে অন্যজন দাঁড়িয়ে উঠবে, আর সিস্টেমটা ফলো হয়। এটা মানে অন্য কোনো দেশের সিস্টেমের সাথে এটার কোনো তুলনা করা যায় না। থ্যাংক ইউ। আমি কর্নেল রাজেন্দ্র ভাদুরীর কাছে আসবো। কর্নেল ভাদুরী, জেনারেল বিপিন রাওয়াত, যেটা নিয়ে আমরা আগাগোড়া আলোচনা করছি এবং আপনারা সবাই যেটা বলছিলেন যে এতগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি সামলেছেন, এবং কিছু দায়িত্ব প্রথমবারের জন্য একমাত্র তিনিই সামলেছেন প্রথমবারের জন্য। ঠিক কোন জায়গায় ইউনিক ছিলেন জেনারেল বিপিন রাওয়াত? না, এনি জেনারেল যে 40 বছর এই কান্ট্রি ডিফেন্সে সার্ভ করেছে, ইউনিক তো অবভিয়াসলি মানে গোল্ড মাইন অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড মানে মিলিটারি নলেজ। তো ইউনিক তো বটেই, মানে ইন এনি অ্যাসপেক্ট অফ মিলিটারি, সেই অ্যাডমিনিস্ট্রেশনই হোক কি অপারেশনসই হোক কি ম্যান ম্যানেজমেন্ট হোক বা ইকুইপমেন্ট ম্যানেজমেন্ট হোক বা ফিউচার প্ল্যানিং হোক, এনি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং হোক, 40 years plus of experience তো একটা গোল্ড মাইন। মানে ইট ইজ ইউনিক ইন ইটসেলফ। আমি উইং কমান্ডার অনুপম ব্যানার্জির কাছে আরও একবার যাব। উইং কমান্ডার ব্যানার্জি, একটু আপনার কাছে বিশদে জেনে নেওয়ার চেষ্টা। কিছুক্ষণ আগে মেজর জেনারেল রায় বলছিলেন যে ওই এলাকায়
তিনি যেহেতু থেকেছেন ওখানে দীর্ঘদিন, তিনি বলছিলেন যে ওই এলাকার ওয়েদার ভীষণ আনপ্রেডিক্টেবল। তো এখনও অ্যাপারেন্টলি যে সমস্ত তথ্য আমরা দেখতে পাচ্ছি, কি মনে হচ্ছে যে ওয়েদারই এখানে ভিলেনের কাজ করতে পারে? দেখুন, যে এয়ারক্রাফটে জেনারেল রাওয়াত ছিলেন, সেই এয়ারক্রাফট Mi-17V5 হ্যাজ গট ইম্পেকেবল সেফটি রেকর্ড। কারণ ওটা একদমই মডার্ন এয়ারক্রাফট উইথ গ্লাস ককপিট, অত্যন্ত ভালো অটো পাইলট সিস্টেম, এবং জেনারেলি যে পাইলট এরকম হাই প্রোফাইল অফিসারদের সাথে, সিনিয়র অফিসারদের সাথে ডিটেলড হন, তারা দে আর ভেরি ভেরি হাইলি কোয়ালিফাইড। আমি যেমন শুরুতেই আপনাকে যেটা বললাম যে এটা ওয়েদারও হতে পারে, হেলিকপ্টারে অনেক সময় যে কোনো মেশিনই, সেটা আমি নিজে একজন পাইলট, তো সেজন্য ইউ ক্যান নেভার রুল আউট ক্যাটাস্ট্রফিক মেকানিক্যাল ফেলিয়ার, যেটা যে কোনো সময় হতে পারে, যে কোনো এই সবকটাই রুল আউট করতে হবে। আপনি নাশকতার কথা বলছিলেন, যখন কোর্ট অফ এনকোয়ারিটা দেখে সব অ্যাঙ্গেলই দেখে, যেটা ওয়েদার কিনা। কিন্তু এই ধরনের যে ধরনের ওয়েদারের একটা রিপোর্ট তো পাইলটরা আগে থেকেই পায়। সো যদি ওয়েদার খারাপ হতো, আমার মানে সেটা এয়ারক্রাফটটা এয়ারবোর্ন হয়েছিল সুলুর থেকে, এবং সেখান থেকে নীলগিরিজ ইজ ভেরি ভেরি শর্ট ডিস্টেন্স, এমন নয় যে বহু লম্বা ডিস্টেন্স। তো আবার সেটা হতেও পারে, CFIT বলে একটা জিনিস হয়, যেটাতে পাইলটরা যখন একটা ওয়েদার বোলের মধ্যে ঢুকে যায়, দেন দে গেট ইনটু কন্ট্রোল ফ্লাইট ইনটু টেরেইন বলে। এবার এটা কোনটা, সেগুলো যখন ডেটা রেকর্ডার, ভয়েস রেকর্ডার অ্যানালাইজ হবে তখন বোঝা যাবে। তো তার আগে আমার মনে হয় কোনো কমেন্ট না করাই ভালো, কারণ দ্যাট আননেসেসারিলি পুটস লট অফ স্পেকুলেশন ইনটু দ্য মাইন্ড। আমার মনে হয় আমরা কখনোই সেটা করি না। যেখানে অনেক সময় ভিডিও আছে, একটা জিনিস হয়েছে একটা অ্যাক্সিডেন্টে, তারপরেও এন্টায়ার প্রসেসটা ফলো করা হয়, কারণ হতেই পারে যে ভিডিওতে একটা জিনিস দেখা যাচ্ছে কিন্তু আরেকটা কিছু হয়েছে সাথে। তো আমার মনে হয় অ্যাজ এ প্রফেশনাল আই উইল সে দ্যাট উই শুড ওয়েট যে কোর্ট অফ এনকোয়ারি কি বলে তার উপর, এবং কোর্ট অফ এনকোয়ারি উইল রুল আউট এভরিথিং অ্যান্ড উইল কাম আউট হোয়াট ইজ দ্য ফ্যাক্ট। আমি আরও একবার জ্যোতির্ময় কর্মকারের কাছে চলে যাব। জ্যোতির্ময় রয়েছেন মেজর জেনারেল, রয়েছেন জেনারেল বিপিন রাওয়াতের বাড়ির সামনে থেকে। জ্যোতির্ময়, যেরকমটা আমরা শুনছিলাম যে সত্যি তো একটা পদ তো কখনো ফাঁকা থাকে না, সেখানে ইমিডিয়েটলি অফিসিয়েট করার জন্য কারো নাম মনোনীত হবে। এখনো পর্যন্ত দিল্লিতে এরকম কোনো নাম ঘোরাফেরা করছে? দেখো, যেহেতু এই বিষয়টি পুরোপুরিভাবে ডিফেন্স মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার তারা দুজন ঠিক করবেন এবং ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠকে ঠিক হবে, ফলত এই বিষয়টি সম্পর্কে এখনো পর্যন্ত স্পেকুলেশনের জায়গাতে কেউই নেই। এবং যে কথা এতক্ষণ ধরে বলছিলেন এক্সপার্টরা, যে এক্ষেত্রে আর্মির নিজস্ব কিছু রুল রয়েছে, সেই রুল বুকের বাইরে কখনোই কোনো স্টেপ নেওয়া হবে না। কিন্তু যে কথাগুলো আমরা জানতে পারছি, যে বিষয়টা আমরা জানতে পারছি, যে চিফ অফ ডিফেন্স স্টাফ, সেই পোস্ট দীর্ঘদিন কখনোই খালি থাকতে পারে না। আগামীকাল শেষকৃত্যের অনুষ্ঠান সম্পন্ন হবে এবং তারপরে এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। সূত্র মারফত যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, যে আজকে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠকে সম্ভাব্য নাম কে হতে পারে তা নিয়ে এক প্রস্থ আলোচনা হয়েছে, যদিও সেই বিষয়টিকে এখনো পর্যন্ত টপ সিক্রেটের মোড়কে রাখছে ভারত সরকার। কারণ এই বিষয়টির উপরে অনেক কিছু নির্ভর করবে এবং পুরো ব্যাপারটি অত্যন্ত বিবেচনার পরে তারপরে বিষয়টি সামনে নিয়ে আসা হবে। সেক্ষেত্রে আর্মির যে নিজস্ব প্রসিডিওর রয়েছে, যে প্রোটোকল রয়েছে, যে রুলস রয়েছে, সেই বিষয়টি যেমন মাথায় রাখা হবে, তার পাশাপাশি অবশ্যই যেটা গুরুত্ব পাবে, যে কথা এতক্ষণ ধরে এক্সপার্টরা বলছিলেন, যে চিফ অফ ডিফেন্স স্টাফ, সেই কাজের প্রোফাইল কি, সেই অভিজ্ঞতা কার্যত কারোরই ছিল না। জেনারেল বিপিন রাওয়াত তিনি কাজ করতে শুরু করেছিলেন এবং তার নিজের কাজের সীমারেখা কতদূর পর্যন্ত সেটা তিনি তার নিজের কাজের মধ্যে দিয়ে নজির তৈরি করছিলেন, সেই সীমারেখা তিনি তৈরি করছিলেন। ফলত যদি কাউকে তার জায়গাতে দায়িত্ব নিতে হয়, সেই দায়িত্বগুলো তার কাঁধে এসে বর্তাবে। ফলত সেই ব্যক্তিটি কে, সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেবেন। সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল এবং তার পাশাপাশি আর্মির 3 বাহিনীর প্রধানের সঙ্গে কথা বলেই সেক্ষেত্রে সেই সিদ্ধান্ত নেওয়া হবে, যার জন্য আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আমি আসবো যদি তোমার কাছে, আমি একটু দেখে নেব যে এই তো প্রথম নয়, এর আগেও কপ্টার ক্র্যাশে বহু হাই প্রোফাইল ব্যক্তিত্ব তাদের এরকম মর্মান্তিক পরিণতি হয়েছে। দেখুন। Settle down, man. It's a fine morning.
কপ্টারে ওঠার আগে পাইলটকে বলেছিলেন ওয়াইএসআর। তার জানা ছিল না সেই ফাইন মর্নিংয়ে তার জন্য কি অপেক্ষা করে আছে। চিত্তোরের এক জঙ্গলে ভেঙে পড়ে ওয়াইএসআর এর কপ্টার। উদ্ধারের অপারেশন চলে প্রায় 30 ঘন্টা। ওয়াইএসআর এর আগে পরে আকাশে দুর্ঘটনা বারবার বদলে দিয়েছে দেশের রাজনৈতিক অভিমুখ। 1980 23শে জুন বিমান দুর্ঘটনায় মৃত্যু সঞ্জয় গান্ধীর। সঞ্জয়ের মৃত্যুতেই রাজনীতিতে এন্ট্রি রাজীবের। তালিকাটা লম্বা। মাধবরাও সিন্ধিয়া, এস মোহন কুমার মঙ্গলম, ওপি জিন্দল, দর্জি খান্ডু। কানপুর যাওয়ার পথে সিসনায় বিমান ভেঙে মৃত্যু মাধবরাও সিন্ধিয়ার। 2002 সালের 3রা মার্চ বিমান দুর্ঘটনায় মৃত্যু লোকসভার প্রাক্তন স্পিকার GM বালযোগীর। 2005 সালের মার্চে বিমান অবতরণের ঠিক আগে দুর্ঘটনায় মৃত্যু হরিয়ানার তৎকালীন বিদ্যুৎ মন্ত্রী ওপি জিন্দলের। 1973 সালে পাহাড়ে ধাক্কা মারে কংগ্রেস নেতা মোহন কুমার মঙ্গলমের বিমান। 2001 সালে মৃত্যু অরুণাচলের শিক্ষামন্ত্রীর। 2011 সালের মে মাসে অরুণাচলের মুখ্যমন্ত্রী দর্জি খান্ডুর মৃত্যু। আবার অল্পের জন্য প্রাণে বাঁচার উদাহরণও কম নেই। অসমে বিমান দুর্ঘটনায় প্রাণরক্ষা তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেসাইয়ের। 2004 সালেও একইভাবে রক্ষা পান আহমেদ প্যাটেল সহ 3 কংগ্রেস নেতা। ক্যাপ্টেন অমরিন্দর সিং, সুখবিন্দর সিং বাদলও অবিশ্বাস্যভাবে বিমান দুর্ঘটনায় বেঁচেছেন। আকাশ তার নিজের নিয়ম মেনে চলে, সেখানে রাজনীতির প্যাঁচ পয়জা চলে না। বিমান দুর্ঘটনা বারবার যেন সেটাই বুঝিয়ে দেয়। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। কর্নেল চন্দ্রার কাছে আমি আসবো। কর্নেল চন্দ্রা, আমরা তো জানি যে হেলিকপ্টার সেটা এই মুহূর্তে সমস্ত হাই প্রোফাইল ব্যক্তিত্ব তাদের যাতায়াতের একটা অন্যতম বড় মাধ্যম। আবার একই সঙ্গে এই ধরনের যে সমস্ত দৃষ্টান্ত সেগুলো রয়েছে, খুব আনফর্চুনেট দৃষ্টান্ত রয়েছে। সেক্ষেত্রে পাইলটের কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং কি এই ধরনের ক্ষেত্রে, যখন হাই প্রোফাইল ব্যক্তিত্বদের নিয়ে তারা ওড়েন? দেখুন, ফার্স্টলি যা ডিসকাশন অলরেডি হচ্ছিল যে ফার্স্ট হি ইজ অ্যান এক্সপিরিয়েন্স পাইলট, একটা কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টর। সে অলরেডি ওই রুটে ফ্লাই করেছে, তাকে ওই রুটে ফ্লাই করার জন্য ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। তো তারপরেই ও একটা ভিআইপি স্কোয়াড নিয়ে যেতে পারে আর একজন ভিভিআইপিকে নিয়ে যেতে পারে। তো সেই জন্য ওনার কাছে এক্সপিরিয়েন্স পুরো আছে যে ইকুইপমেন্টের যেটা ফ্লাই করছে ওর কেবিলিটিটা কি, ওর মধ্যে উনি কি করতে পারেন একটা এমার্জেন্সি সিচুয়েশনে, পুরো ওনাদের ট্রেনিং দেওয়া হয়। তো সেই জন্য এটার মধ্যে কোনো ডাউটই নেই যে যদি ওনার কাছে রিয়াকশন থাকতো যে রিকভার করবার হেলিকপ্টারটাকে ওনারা করতে পারতেন, বাট হয়তো রিয়াকশন টাইমটা খুব কম ছিল টু রিকভার, সেজন্য ওটা হতে পারেনি। এটা ছাড়া আরেকটা পয়েন্ট আমি বলতে চাইছি, যেটা ডিসকাশন অলরেডি হয়ে গেছে, যে হোম মিনিস্টার ওনার সঙ্গে নাগাল্যান্ডের ব্যাপারে কথা বলেছেন। ওটার দুটো কারণ আছে। এক তো উনি সিডিএস সেই পজিশনে, আর আরেকটা হলো যে এইমাত্র বলা হলো যে উনি জেনারেল অফিসার কমান্ডিং ছিলেন 3 কোরের। তো 3 কোরে ওনার রেসপন্সিবিলিটিতে নাগাল্যান্ডও ছিল। তো সেই জন্য ওনার এই এক্সপিরিয়েন্স, যে পার্সোনাল এক্সপিরিয়েন্স ওখানে কাজ করার, আর তারপরে অ্যাজ এ সিডিএস যে জিনিসটাকে পুরোটা বোঝা যে কি হয়েছে, কি করে হয়েছে, কেন হয়েছে, তো এই যে ইনপুটটা হোম মিনিস্টার খুব দরকার ছিল। তো সেই জন্যই এটা ওনার সঙ্গে কথা হয়েছে। আর আরেকটা জিনিস বলবো যে যখন একটা ইম্পর্টেন্ট পজিশনে একজনকে অ্যাপয়েন্ট করা হয়, তার চয়েস বা সিলেকশন অনেক আগে হয়ে যায়, আর তাদের এরকম জায়গায় দেওয়া হয় যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো হয়তো ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা ভেবেছে যে ওনাকে ওই
3 করে একটা জেনারেল অফিসার কমান্ডিং বানিয়ে পাঠানো দরকার। ওনার যে ওই এক্সপিরিয়েন্সটা পরে যখন চিফ হবেন তখন ওটা কাজে লাগবে। আর এই যে পজিশনটা উনি হোল্ড করছেন সিডিএস, এটা আমরা অনেক দিন থেকেই ভাবছিলাম যে এরকম একটা পজিশনে কাউকে কেন গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করছে না। তো এটা একটা পলিটিক্যাল উইল ফার্স্টলি এটা দরকার। আর সেকেন্ড হলো যে চয়েস অফ পারসন, যে ওই পজিশনে বসবে, যাকে তিনও ডিফেন্স সার্ভিস রিকগনাইজ করবে আর কোঅপারেট করবে, আর তার যে গভর্নমেন্টের পলিসি ওটাকে আগে নিয়ে যাবে। যে অনেক কিছু ডেভেলপমেন্ট হয়েছে এই লাস্ট কিছু বছরে, উনি যে পজিশনে আছেন, একটা কোঅর্ডিনেশন, মডার্নাইজেশন আর যে আত্মনির্ভর ভারত, ওর বারে এইমাত্র বলা হলো যে আমরা ফিউচার ওয়ার আমাদের ইকুইপমেন্ট দিয়ে লড়বো। রিসেন্টলি মিনিমাম যে রিকোয়ারমেন্ট একটা রাইফেলের দরকার, সেটা এখন ইন্ডিয়াতে প্রোডাকশন হবে রাশিয়ান কোলাবোরেশনে। তো এই যে ছোট ছোট জিনিস থেকে নিয়ে বড় জিনিস পর্যন্ত উনি যে পরিকল্পনা করেছেন, তারপরে যে ফিউচার ওয়ার যে হবে নেক্সট আসছে বছরে, তো ওটার যে কী করে লড়াই করা হবে আর ওটাকে কি করে অন গ্রাউন্ড প্ল্যানিং করা যায়, এই পুরো জিনিসটা উনি গভর্নমেন্টের সঙ্গে কোঅর্ডিনেট করে করছিলেন। একেবারে আপনাদের অনেক ধন্যবাদ। অর্থাৎ অত্যন্ত মর্মান্তিক পরিণতি জেনারেল বিপিন রাওয়াতের, শোকস্তব্ধ গোটা দেশ, এবং দেশের সুরক্ষার ইতিহাসে জেনারেল বিপিন রাওয়াত প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফের নাম যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে সেটা বলাই বাহুল্য। আপাতত আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি24 ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়, রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।